ফাঁকা হয়ে গেছিল একটু। সবাই বিন্যাসের একটা বের করো। বিন্যাস কি কঠিন লাগে? কার কার করছিল কখন আগে? কেমনে করছিল? হুম, তারপর প্র্যাকটিস করছিল? হুম, যেদিন পড়াইছে সেদিন কি প্র্যাকটিস করছিল? তাহলে তোমার তাহলে তুমি হচ্ছে তোমার পাড়ার অধিকারই তো নাই। বিন্যাস ক্লাস তুমি অর্ধেক করবা। হ্যাঁ, এই অর্ধেক মেসেজ দিলে তো তখন দেখা যাবে মানুষ কনফিউজড হয়ে যাবে আমার প্রতি। কথা বোঝা গেছে? দিলে পুরো মানে মেসেজ দিবা। বিন্যাস ক্লাসে স্বাগত। বিন্যাস বিন্যাস বলে বিন্দাস হয় কেন? তার আমি একটু কয়েকটা জায়গায় একটু শেয়ার দিয়ে তারপরে ক্লাসটা শুরু করছি। তাহলে এখন বুঝতে পারছো কেন আমি ভয় পাই এইসব ব্যক্তিগুলোকে, যারা অর্ধেক ক্লাস করে অর্ধেক ক্লাস করে না? হ্যাঁ, মানে সত্যি কথা আমি চরম লেভেলের ভয় পাই এদের। মানে এরা হচ্ছে বাহিরেও মেসেজটা ক্লিয়ার করবে না, উল্টা বদনাম হবে এদেরকে পড়ায়। বুঝতে পারছো? এখন বলো, তোমাদের সামনে তো বললো, যদি হচ্ছে এখন যদি আমি পরের কথাগুলো না বলতাম না শুনতাম, তাহলে স্বাভাবিকভাবে তোমাদের কি একটা হচ্ছে বিন্যাসের প্রতি একটা আতঙ্ক তৈরি হতো না? স্বাভাবিক এটা। কথা বুঝতে পারছো? তাহলে এই জন্য হচ্ছে অবশ্যই তোমাদের কথা ক্লিয়ার করা দরকার যে ভাই আমি পুরো ক্লাস করতে পারিনি, এই জন্য আমি হচ্ছে কি। হ্যাঁ, আজকে হাসি কেন এত? হাসির কারণ কি? মানে এসে থেকেই দেখতেছে হাসতেছো, কারণ কি? হ্যাঁ, মানে সে কি বেশি ভালোবাসা দিয়ে পাঠিয়ে দিছে নাকি? হয়, আস্তে হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আসলে আমরা ক্লাস শুরু করি। বলো, কার কার আজকে জীবনের প্রথম বিন্যাস ক্লাস? আচ্ছা, সবারই প্রায় না? হ্যাঁ, আমি
এই বিন্যাস ক্লাসটা মানে করানো শেষ করার পর তোমাদের আরেকবার জিজ্ঞেস করবো যেটা কেমন লাগলো। হ্যাঁ, আজকে এখন তো মানে তোমার একবার জিজ্ঞেস করলাম, তো আমাদের তো মূলত আজকে শেষ হবে না, শেষ হবে নেক্সট দিন, ঠিক আছে? কারণ অনেক বড় টপিকস এবং হচ্ছে তোমাদের জীবনের ফার্স্ট লুক, তো ফার্স্ট লুক হলে স্বাভাবিকভাবে আমি হচ্ছে একদিন এটা শেষ করি না, কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটু আগাই। বিন্যাস ইংলিশ কি? পারমুটেশন। পারমুটেশনের প্রথম লেটারটা কি আছে? পি আছে। কোন কালারটা ইউজ করবো বলো তো? এটা মনে হয় ভালো হবে, কারণ ব্ল্যাক তো আজকে ব্ল্যাক রাখছি। আমি কালো লাইটটা একটু আলোকিত হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের ভাইয়া কালো না? আরে না, এই দেখো পারমুটেশনের প্রথম লেটারটা কি? পি। তাহলে বিন্যাসের সূত্রে আমরা পি ব্যবহার করব। বিন্যাসের সূত্রে কি ব্যবহার করব? পি ব্যবহার করব। কোথায় পি কোথায় সি এটা আমাদের চিন্তা করতে কি হয়ে যায়, মানে পরীক্ষার টাইম পার হয়ে যায়, বাট আমরা পি সি ক্লিয়ার করতে পারি না, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমাদের বিন্যাসের সংজ্ঞায় কি বলছে? কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস একবার করে নিয়ে যত প্রকারে আমাদের সাজানো যায়, কি যায়? সাজানো যায়। এদের প্রত্যেকটাকে কি বলবো আমরা? বিন্যাস বলবো, ঠিক আছে? তাহলে কতগুলো জিনিস থেকে কয়েকটাও নিতে পারো, আবার সবগুলোও নিতে পারো, আবার ইচ্ছা হলে তুমি নাও নিতে পারো, কথা বুঝতে পারছো? কারণ আমাদের জিরো তো আমাদের হচ্ছে আর এর মান হিসেবে ব্যবহার হওয়ার সুযোগ আছে। তাহলে কতগুলো জিনিস থেকে কয়েকটা বা সব কয়টা জিনিস নিয়ে যত প্রকারে কি করা যায়? সাজানো যায়, এটা মাথায় রাখবা, কারণ সাজানো মানে হলো বিন্যাস। সাজানো মানে কি? বিন্যাস, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে সমাবেশ। কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস একবার করে নিয়ে যত প্রকারে, এই পর্যন্ত কথা কি একই না? এইবার কথা চেঞ্জ হয়ে কি হলো? দল গঠন। এই দল গঠন না লিখে যদি আমি বাছাই লিখতাম তখনও কিন্তু আমার সমাবেশ হতো, ঠিক আছে? দল গঠন, বাছাই, নির্বাচন, কমিটি গঠন, এগুলো সব আমাদের কিসের অন্তর্ভুক্ত? সমাবেশের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে এদের প্রত্যেকটিকে কি বলবো আমরা? সমাবেশ বলবো। তাহলে বিন্যাস এবং সমাবেশের বেসিক পার্থক্যটুকু কি, এটা আমি ক্লিয়ার করি। তাহলে বেসিক পার্থক্যটুকু হলো, আমরা এ এবং বি এর মাধ্যমে শিখি। এটাকে প্রথমে, বিটাকে পরে রেখে আমরা সুন্দর করে সাজাতে পারি, পারি কিনা? বিটাকে প্রথমে রেখে এটাকে পরে রেখেও কি করতে পারি? সাজাতে পারি। তাহলে সাজানো, খুব মনোযোগ সহকারে দেখো, সাজানোটাকে কি বলবো আমরা? বিন্যাস, ঠিক আছে? সাজানোটাকে কি বলবো আমরা? বিন্যাস বলবো, ঠিক আছে? একটু মনে হয় বেশি মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো, এটাকে প্রথমে রেখে বিটাকে পরে রেখে আমরা দল গঠন করতে পারি, আবার বিটাকে প্রথমে এটাকে পরে রেখে কি করতে পারি? দল গঠন করতে পারি, পারি কিনা? দল গঠন করার মানে কি? এই বাছাই, বাছাই এখানে লেখাই আছে, তাহলে বাছাই মানে কি? সমাবেশ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই সাইডে বিন্যাস করলাম আর ওই সাইডে কি করলাম? আচ্ছা, যদি আমরা বিন্যাস এবং সমাবেশ করে থাকি তাহলে দুইটা জিনিস তো একই রকম দেখতে মনে হচ্ছে, তাহলে বিন্যাস এবং সমাবেশের বেসিক পার্থক্য কই পাইলাম আমরা এখানে? তাহলে এখন আসো, তাহলে আমাদের যদি অর্ডার চেঞ্জ হয়, মানে অবস্থান পরিবর্তন হয়, তাহলে নতুন করে সাজানো যায়। তার মানে সাজাইছি এখানে আমরা দুইবার, ঠিক আছে? আমি এই যে তোমাদের এই ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে আমি বললাম যে তুমি মিথ্যা, তুমি এই পাশে আসো আর তুমি ওই পাশে যাও, তাহলে কি একবার সাজানো হলো না? বা ওকে শুধু আমি এখানে নিয়ে আসলাম, সাজানো হইলো কিনা? তাহলে ওকে আবার ওখানে নিয়ে গেলাম, তারপর এইভাবে যে আমি যে সাজাইলাম তোমাদের, তার মানে আমাদের কি অবস্থান পরিবর্তন হলো আর নতুন করে সাজানো হয়ে গেল। অবস্থান পরিবর্তন হলো আর নতুন করে কি হলো? আচ্ছা, এখন তোমরা এই কয়জনই আছো, আমি তোমাদের আবার অবস্থান পরিবর্তন করলাম, বলো দেখি আমার কি সদস্য চেঞ্জ হইলো? সদস্য কিন্তু কথা বুঝতে পারছো? তাহলে উপাদান যদি একই হয়, অবস্থান পরিবর্তন করলেও নতুন করে কোনো দল গঠন করে না। তাহলে দল তাহলে কয়টা? তাহলে বিন্যাস হলো অবস্থান পরিবর্তনের বিষয়। বিন্যাস হলো কি? অবস্থান পরিবর্তনের বিষয়। আর আমাদের সমাবেশ তাহলে অবস্থানের পরিবর্তনের বিষয় না। উপাদান একই হলে কোনো ভিন্নতা পাবা না, উপাদান একই হলে ভিন্নতা পাবা না, এটা মাথায় রাখো, সামনের দিকে কিন্তু কাজে লাগবে। তাহলে উপাদান একই হলে ভিন্নভাবে কি করা যায়? সাজানো যায়। উপাদান একই হলে ভিন্নভাবে কোনো দল গঠন করা যায়। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে বিন্যাস আমাদের কি?
কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস একবার করে নিয়ে যত প্রকারে সাজানো যায় এদের প্রত্যেকটি কি বলবো আমরা? বিন্যাস বলবো। আমাদের সমাবেশ কি বলবো আমরা? কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস যত প্রকারে দল গঠন করা যায় এদের প্রত্যেকটা কি বলবো আমরা? সমাবেশ বলবো। আর বিন্যাসের বেসিক আমাদের হচ্ছে পার্থক্যটা কি? বিন্যাস এবং সমাবেশের অবস্থান পরিবর্তন যোগ্য হলে বিন্যাস যোগ্য, সহজ কথায় বলি অবস্থান পরিবর্তন যোগ্য হলেও বিন্যাস আমাদের সমাবেশ যোগ্য হবে না, যদি উপাদান সেখানে কি হয়? একই হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, এই যে সমাবেশের সময় আমি এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করব। আর আজকে তোমাদের আলোচনা করবো কি নিয়ে? বিন্যাস নিয়ে। বিন্যাস এবং সমাবেশ অনেক কোচিং সেন্টারে তোমাদের হচ্ছে একসঙ্গে পড়ায়, এই জন্য এলোমেলো হয়ে যায় স্টুডেন্টের। আমি তোমাদের এই জন্য বিন্যাসটা আমাদের আলাদা ক্লাস, সমাবেশটা কি আলাদা ক্লাস। সমাবেশ দেখবে তোমরা নিজে নিজেই সলভ করতে পারবা। এখন আসো আমাদের কি কি দেখে আমি আসলে বিন্যাস করব, আমি ডিসিশন যে নিব, আমি কি কি দেখে বিন্যাসকে আমি ডিসিশন নিতে হবে বলো। আমাদের কি সাজানো যদি থাকে তাহলে বিন্যাস করতে হবে, বিন্যাস থাকলে তো বিন্যাস করবোই। সংখ্যা বা শব্দের কি গঠন থাকলেও বিন্যাস করতে হবে। আসা যাওয়া, এক সারিতে বা লাইনে দাঁড়ানো, গোল টেবিল মিটিং, বুথি বা মুক্তার মালা। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো থাকলে আমাদের কি করতে হবে? বিন্যাস করতে হবে। আমাদের চাকরি পরীক্ষা মেইনলি এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের প্রাইমারিতে ইতিপূর্বে আমাদের হচ্ছে কি তোমাদের অ্যারেঞ্জ তোমাদের শিটে আছে। তোমার তো প্রাইমারি পরীক্ষার সময় তোমাদের আমাদের ব্যাচ কি চলমান ছিল না? তোমাদের নতুন পরে নিচ্ছে না? এই শীটটা তো অনেক আগেই তৈরি হয়েছে, তারপরে অ্যারেঞ্জ শব্দটা অনেক আগ থেকেই আছে আমার শীটে, ঠিক আছে? তাহলে প্রাইমারি পরীক্ষা তো আমাদের এই শীট থেকে কমন ছিল, 20টা প্রশ্নের ভেতর 20টা প্রশ্নই আমাদের শীট থেকে কমন ছিল। বিসিএস এ আমাদের করা ছিল, তাই জানো? এই যে লাস্ট যে বিসিএস পরীক্ষা হয়েছে কত? 50 বিসিএস না? 50 না 47? 50, হ্যাঁ 50, হ্যাঁ 50 বিসিএস। 50 বিসিএস আমাদের 20 মার্কের ভেতরে আমাদের হচ্ছে 18টা প্রশ্ন কমন ছিল শীট থেকে, যেখানে আমাদের হচ্ছে 2টা প্রশ্ন কমন না পড়ার কারণ হলো গড় বিচ্যুতি এবং হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসছিল, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তই না। অন্তর্ভুক্ত না হলে কমন দেওয়ার কোনো সুযোগও নাই তোমাদের। কথা বোঝা গেছে? যেটা আমাদের রিটার্নেরও কিন্তু সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের এই যে প্রাইমারিতে বিন্যাস কখনোই আসেনি। একটা শুধু অনেক আগে একটা বিসিএস আমাদের সমাবেশ থেকে প্রশ্ন আসছিল, তারপর এইবার আমাদের বিন্যাস থেকে প্রশ্ন আসছে। মানে কখন কোন পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা তুমি কি জানো আগে থেকে? তাহলে আমাদের 1 মার্চ পরীক্ষা হলে কি আমাদের কি মানে ইম্পর্টেন্ট কিনা? অনেক ইম্পর্টেন্ট। আর যদি তো সেটাকে যদি তুমি অল্প লেবার দিয়ে যদি তুমি এটাকে নিয়ন্ত্রণে নিতে পারো তাহলে তুমি কেন লেবার দিবা না? আমার কথা বুঝতে পারছো? 1 মার্চ পাওয়াটা তো তোমার মুখ্য বিষয়, তাই তো? 1 মার্চ পাওয়া মুখ্য বিষয়। 1 মার্চ পেলে তুমি অন্যদের থেকে এগিয়ে এডমিশন টেস্ট দাও নাই? দিছো? এডমিশন টেস্টের ঘটনা কি ঘটছে একটু বলো তো, একটু আমাকে বলো একটু। হাফ মার্ক তুমি নাই, 800, 900, 1000, ইভেন এমনকি তুমি টেকেও নাই। আর হাফ মার্কের জন্য অনেক আগে থাকে, ঠিক আছে? তার মানে হাফ মার্ক যদি তোমাদের যদি এতটা ইম্পর্টেন্ট হয়, একটা কম্পিটিটিভ এক্সাম বিসিএস, সেখানেও তো আমাদের 1 মার্ক সো মাচ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কোনো টপিক বাদ দেওয়ার সুযোগ নেই। কথা ক্লিয়ার? সেটা বিসিএস হোক প্রাইমারি হোক, তুমি তো আসলে তোমাদের আমি এই কোর্সটা তো এইভাবে এনরোল করি নাই যে আমি কি শুধু বিসিএস কেন্দ্রিক বা শুধু প্রাইমারি কেন্দ্রিক, শুধু কি নিবন্ধন কেন্দ্রিক, এরকম কিছু আছে? সবটাই আমাদের এখানে অন্তর্ভুক্ত আছে। তার মানে তুমি পড়বা একবার, ব্যবহার করবে 1000 বার। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো এই জিনিসটা তোমাদের আসলে আমাদের বিন্যাস এবং সমাবেশে প্রতিবারই বিসিএস এ প্রশ্ন আসে, তারপরে সেক্ষেত্রে সো মাচ ইম্পর্টেন্ট, মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই। আমাদের কিছু সূত্র আছে তোমাদের। শুরুতে আমি কি বলছিলাম? আমাদের হচ্ছে বিন্যাসের ইংলিশ কি? পারমুটেশনের প্রথম লেটারটা কি? তাহলে বিন্যাসের সূত্রে কি ব্যবহার হবে? পি ব্যবহার হবে। বিন্যাসের সূত্রে কি ব্যবহার হবে? পি ব্যবহার হবে। সমাবেশের ইংলিশ কি? কম্বিনেশন। সমাবেশের ইংলিশ কি? কম্বিনেশন। কম্বিনেশনের প্রথম লেটারটা কি? সি। তারপর সমাবেশের সূত্রে কি ব্যবহার হবে? তাহলে বিন্যাসে পি, সমাবেশে কি? সি। তারপরে কোথায় পি কোথায় সি, এটা কি তোমাকে এখন সিলেক্ট করতে হবে বসে বসে? না, সিলেক্ট করতে হবে না। তুমি এখন বুঝতে পারতেছো, এখন আমাকে সমাবেশ করতে হবে। সমাবেশের কিওয়ার্ড আছে প্রশ্নের ভিতরে, তারপরে আমাকে সি ব্যবহার করতে হবে। আমার বিন্যাসের কিওয়ার্ড আছে প্রশ্নের ভিতরে, আমাকে কি করতে হবে? বিন্যাস করতে হবে, আমাকে পি ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমাদের যে সূত্রগুলো এখানে ইউজ করব। প্রথম সূত্র কি? এনপিআর। এই যে এন হলো মাঝখানে অবস্থান করতেছে, কি মাঝখানে অবস্থান করতেছে? সরি, পি মাঝখানে অবস্থান করতেছে। তারপরে দুই সাইডে কি আছে? এন আর কি? আর আছে। এন আর আরটা কি? এনটা হলো মোট সংখ্যা। কি? মোট সংখ্যা। আর আরটা হলো ওই মোট সংখ্যা থেকে যতটা
মোট সংখ্যা থেকে যতটা ব্যবহৃত হবে, ঠিক আছে? এন এর মান কি? মোট সংখ্যা। আর আর এর মান কি? যতটা ব্যবহৃত হবে, ঠিক আছে? তাহলে আমাদের মোট সংখ্যা যদি আমাদের হচ্ছে 5টা হয়, তাহলে 5টা থেকে 5টাও ব্যবহার হতে পারে, 5টা থেকে 4টাও ব্যবহার হতে পারে, 3টাও হইতে পারে, 2টাও হইতে পারে, 1টাও হইতে পারে, নাও হইতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে একটা আমরা সলিউশন নিয়ে আসি তো। তাহলে আমাদের সলিউশনটা একটা যদি অসমতার মাধ্যমে প্রকাশ করি, আর এর মানটা হবে এন এর সমান অথবা এন অপেক্ষা ছোট। আর এর মানটা কি হবে? এন এর সমান অথবা এন অপেক্ষা কি ছোট। তাহলে তখন আমাদের কি হবে? এটা আমি আর এর মানকে ব্যবহৃত করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ছোট বলতে তাই বলে এই না ওটা নেগেটিভের দিকে যাবে, কারণ বিন্যাসে কখনো নেগেটিভ দিয়ে কখনো কি করা যায় না, বিন্যাস করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট সংখ্যা কখনো কি আমাদের সংখ্যা যখন তুমি বলবা ধর 5 জন ব্যক্তি, ওটা কি মাইনাসে যাওয়া সম্ভব? কথা বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে কখনো নেগেটিভ ভ্যালু দিয়ে তুমি কি করতে পারবা না, বিন্যাস সমাবেশ করতে পারবা না। তাহলে আমাদের এন এর মান, আমাদের আর এর মান কি হবে? এন এর মানের সমান হবে অথবা কি হবে? ছোট হবে। ছোট হতে হতে কতদূর পর্যন্ত ছোট হবে? একদম 0 পর্যন্ত আসবে। কতদূর পর্যন্ত আসবে? এই 0-র নিচে আর কি আসা যাবে না। ওকে, আচ্ছা, এখন আসো সামনের দিকে আগাই। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? লিখে নিস তোমরা? আচ্ছা, তাহলে তো লেখো তোমরা। এন মোট সংখ্যা, এন মোট সংখ্যা এন মোট সংখ্যা আর যতটা ব্যবহৃত হবে, আর যতটা ব্যবহৃত হবে, এখন কি ভয়েস ঠিক আছে? আর হলো যতটা ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা লিখে রাখো। ওকে, তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এন পি আর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস কি আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনটা হলো মোট সংখ্যা, আরটা কি যতটা ব্যবহৃত হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল কথার অর্থ কি? ওখানে ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল দুইভাবে লেখা যায়। একটা হলো ফ্যাক্টোরিয়াল এন, আর একটা হলো এন ফ্যাক্টোরিয়াল। দুইভাবে লেখা যায়, একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে আর একটা হলো কোণ চিহ্ন দিয়ে। তাহলে দুইভাবে তোমরা লিখতে পারো এই ফ্যাক্টোরিয়ালটা। তাহলে যেভাবে পরীক্ষার হলে থাকুক না কেন সেভাবে তোমাকে ব্যবহার করতে হবে। এবং হচ্ছে কি আমাদের এদের কোনো পার্থক্য নাই ক্যালকুলেশনের। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন আসো, যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? 5 এবং তার পূর্ববর্তী, 5 এবং তার পূর্ববর্তী আমাদের 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল হলো ওই ফ্যাক্টোরিয়াল সংখ্যাটার মান। কি বলছো বলো তো? যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে ওই সংখ্যা এবং তার পূর্ববর্তী, তাহলে 5 এর পূর্ববর্তী কত, তার পূর্ববর্তী কত, তার পূর্ববর্তী কত, তার পূর্ববর্তী কত, এই 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা পাবা, কি সংখ্যা পাবা? সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল হলো ওই ফ্যাক্টোরিয়াল সংখ্যাটার মান, ঠিক আছে? তাহলে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে মাঝখানের সংখ্যাগুলো এখন লেখো 2, 1। তাহলে আমাদের কাছে গুণ করলে হবে 120। কত হবে? এবার আসো 4 ফ্যাক্টোরিয়াল যদি লিখি, তাহলে বলো দেখি এবার 4, 3, 2, 1, তাহলে হবে 24। 3 ফ্যাক্টোরিয়াল বলো দেখি এবার 3, 2, 1 ইজ ইকুয়াল টু কত? 6, ঠিক আছে? এবার আমি আমার মতো করে আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, লেখার পর আমি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তাহলে এতে আসলে কোনো সমস্যা আছে কিনা, আমি সবগুলো লিখতে চাচ্ছি না, কোনো সমস্যা আছে কিনা এটা আমরা আগে ক্লিয়ার করি। দেখো দেখি 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 আছে কিনা, আর কি পাইছি আমরা। এখন 4 ফ্যাক্টোরিয়ালের দিকে খেয়াল করো দেখি কি কি আছে, মানে যেটা লেখো নাই সেটা সবগুলোই আছে ওখানে। তাহলে আমার ইচ্ছা মতো আমি কি করতে পারি, আমি ব্রেক ডাউন করতে পারি। কথা বুঝতে পারছো? আমি ইচ্ছা মতো আমি থামতে পারি। কথা ক্লিয়ার? কেন থামবো আমি, কেন থামবো? 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 6 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে নিচে কত আছে? 6 ফ্যাক্টোরিয়াল, উপরে কি আমাদের 8, বলো এবার পূর্ববর্তী সংখ্যাগুলো বলো। 7, 6 ফ্যাক্টোরিয়াল। এই যে সুন্দর করে কাটবো আমি, আমার গল্প শেষ এখানেই।
না হলে সবগুলো লিখে নিচেও সবগুলো লিখে আমাকে কিন্তু গল্প সাজাইতে হতো, এক এক করে কাটতে হতো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কত হইলো এটা? 56। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমাদের যুব উন্নয়ন যে আমাদের হচ্ছে রিসেন্ট একটা সার্কুলার চলতেছে, যুব উন্নয়নের একটা সার্কুলার চলতেছে না? পরীক্ষা ডেট কবে? অফিস সহায়ক হলো 19 তারিখ মনে হয় না? 27 তারিখে। আচ্ছা, অফিস সহায়ক আর একটা না, আমি ওটার কথা বলছি না। তোমাদের তো আসলে স্বপ্ন দেখাই আমি বড় বড়, আর তোমরা অফিস সহায়কের দিকে দৌড়াও। হ্যাঁ, তাহলে হবে? হ্যাঁ, আসছি বিসিএস কনফিডেন্স থেকে তোমাদের বিসিএস এর স্বপ্ন দেখানোর জন্য, আর তোমরা কি করতেছো? অফিস সহায়ক নিয়ে আমার সঙ্গে আলোচনা করতেছো। তাহলে কেমনে হয় বলো? হ্যাঁ, আচ্ছা তোমরা এই অংশটুকু আগে উঠাও, তারপর আমি ওদিকে যাচ্ছি। সাউন্ডটা ঠিক আছে, ঠিক আছে। এখন কি সাউন্ডটা ঠিক আছে আপনাদের? হুম, এটা অনেকদিন ধরে ব্যবহার করা হয় না। আচ্ছা, এখন আসো, আমরা ওই যে যেটা পরীক্ষার কথা বললাম, কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মেবি এরকম একটা সার্কুলার চলতেছে। আমার নামটা ভুলে গেলাম আমি। রিসেন্ট এটা, মানে আবার রিসার্কুলার, এটা আগে ছিল আবার সার্কুলার হচ্ছে। হ্যাঁ, কয়টা পোস্ট ছিল? 243টা, আগে ছিল 90টা। তাহলে দুটা যোগ হয়ে এখন নতুন কিন্তু, মানে তোমাদের নিয়োগটা হবে কিন্তু, কথা বুঝতে পারছো? আর তোমার ওটার মনে হয় কি ডেট আছে না? 23 তারিখ পর্যন্ত ছিল নাকি? রাত পর্যন্ত ছিল, হ্যাঁ। না, সমাজ সেবা ছিল 23 তারিখ পর্যন্ত। হ্যাঁ, সমাজ সেবা ছিল 23 তারিখ রাত পর্যন্ত। কালকে এক মানে স্টুডেন্ট নক করছে যে মানে ভাইয়া এরকম সার্কুলার কি চলতেছে কিনা, মানে ওটা কি অ্যাপ্লাই করা যাবে কিনা। তখন বাজে 5টা 38। ঠিক আছে, 5টার সময় একই হয়েছে, অ্যাপ্লাই করার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আসো, তাহলে তোমাদের একটু সব দিকে একটু, তোমাদের সার্কুলার পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা আগে পড়বা। তুমি পুরোটাই পড়বা, কি কি আছে পুরোটা পড়ো। তুমি বোঝার চেষ্টা করবা যে তোমার কাছে ওখানে যোগ্যতা আছে কিনা, কোনটাতে আছে কোনটাতে নাই, কয়টাতে অ্যাপ্লাই করতে পারবা। তুমি ওই সার্কুলারে অ্যাপ্লাই করো আর না করো, তাহলে তোমার বোঝার জন্য হলেও তোমাকে পড়তে হবে। তাহলে তুমি অন্যের ধারণা নিয়ে তুমি অ্যাপ্লাই করে তোমাদের কি, মানে ওইটা তোমাদের জন্য একটু কষ্টদায়ক হবে। অনেক সময় দেখা যায় তুমি ভুল জায়গায় তুমি অ্যাপ্লাই করে বসছো, ভুল ইনফরমেশন দিয়ে রাখছো। কথা বুঝতে পারছো? এগুলো কাজ করা যাবে না, তোমাকে নিজে নিজে পড়তে হবে, স্টাডি করতে হবে একটু। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, 1/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/6 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু x/7 ফ্যাক্টোরিয়াল হলে, এই টাইপেরই ম্যাথ ছিল। আমার ম্যাথটা এক্সাক্ট করে নাই, কিন্তু এই টাইপেরই ম্যাথ ছিল। ওকে, তাহলে এখন আসো, এক্স এর মান বের করতে বলছে, আমরা কিভাবে করব? তোমরা এটা কি ছোট না? সবগুলোকে এ করো দেখি। 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/6 ইন্টু কি ইজ ইকুয়াল টু 1, আমাদের এক্স ভাগ, বলো 7 6, বলো 5 ফ্যাক্টোরিয়াল। এই তো, এখন তোমাদের কাজ হলো 5 ফ্যাক্টোরিয়ালটাকে কমন নেওয়া। আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু ওইটা তোমাদের লোড নিতে একটু কষ্ট হবে। তোমরা যেটা লোড নিতে পারবা সেটাই করো। হ্যাঁ, 1/5 ফ্যাক্টোরিয়াল কমন নাও, দেখি এখানে কত থাকে।
বলো দেখি তারপরে কি আছে। তারপরে বলো দেখি এবার এক্স ভাগ কত 42, বা তুমি ওভাবেও রাখতে পারো, কারণ 6 6 তো একটু পরে কাটতেই হবে। আচ্ছা তুমি করো, উঠাই ফেলো, সমস্যা নেই। 5 ফ্যাক্টরিয়াল, বলো উভয় পাশ থেকে 5 ফ্যাক্টরিয়াল চলে যায় কিনা? যায় না। তাহলে এখানে আমাদের লসাগু করো 6। 6 আর 1 কত হয়? 7। এক্স ভাগ 42। আচ্ছা তোমাদের বলছিলাম কি, সমান চিহ্নের অপোজিট সাইডে যদি আমি কাটতে চাই, লব লব হর হর, তাহলে কাটো দেখি। হর হর কাটো। 7 এখানে কত? 7 7 7 কত? 49। এক্স এর মান কত? গল্প শেষ। বলো বুঝছো কিনা? ওটাতে তোমাকে লসাগু করতে হইতো, আর একটা যে নিয়ম আছে সেটাকে লসাগু করতে, কারণ লসাগু ভগ্নাংশ আছে, তুমি স্বাভাবিকভাবে লসাগু করবে, এটা স্বাভাবিক। কিন্তু লসাগুটা ধরতে তোমার অনেক সময় কষ্ট হয়। হয় এই জন্য এটাই নিয়মটা তোমাদের জন্য সহজ। উঠাও। সবাই টুকটুক করে লাভ রিয়েক্ট দিচ্ছেন। হ্যাঁ, দেন দেন দেন। গত রাতে এই ফোনটা ডেট হয়ে গেছে, স্ক্রিন গেছে। স্ক্রিন ঠিক করতে গেছিলাম, যে দেখি যে টাকা চায় ওই টাকা দিয়ে আমার ফোন হয়। পরে ফোন কিনে বাসায় চলে আসছে। 7 7 50 হয়, আমি 49 লিখছি, মাইনে নাও। দুনিয়ার তো অনেক কিছু মাইনে নিছো, বয়ফ্রেন্ডের অনেক অন্যায় আবদারও মাইনে নিছো। হ্যাঁ, এটা মাইনে নাও। এই দেখো, 6 7 42, সাতককে 7, 42 আর 7 যোগ করলে কত হয়? মানে যেটা আছে সেই ফরম্যাটে তোমাদের ক্যালকুলেশনটা করে দিলাম। এখন যদি তুমি অন্যভাবে করো, 6 আর 1 যোগ করলে কত হয়? হ্যাঁ, গুণ করবো, আড়াআড়ি গুণ করবা না? সমান চিহ্নের অপোজিট সাইডে আড়াআড়ি গুণ করতে হয় না? হ্যাঁ করো তুমি, সেটা সমস্যা নেই তো। আমি এক সাইডে সবগুলো নিয়ে যা করো। ও তোমার সময় আছে পরীক্ষার হলে তুমি ব্যবহার করবা, এদের সময় নাই তো, এরা তো খুব তাড়া, বাইরে হয়তো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে এদের। কথা বুঝো নাই? তুমি পরীক্ষা হলে থাকো। বুঝো নাই আমার কথা? এদের তো দেখা করতে হবে। আমাদের তো তোমার তোমার মতো অত সময় নেই। আচ্ছা, এই এনপিআর এর ব্যাপার ক্লিয়ার তো? এখন এনপিআর এর ব্যাপার এখনো ক্লিয়ার হয় না, তোমরা শুধু ফ্যাক্টরিয়াল এর ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এখন আমরা এনপিআর এর ব্যাপারটা ক্লিয়ার হবো। এখন আমি যদি 8p2 লিখি, তাহলে আমি এন এর পরিবর্তে কত লিখছি, আর এর পরিবর্তে কত লিখছি? 2 লিখছি। ঘটনা তো এটি, সত্য কি না? ঘটনা সত্য। আচ্ছা, তাহলে এখন বলো, ওই যে ওখানে মান বসাও, 8 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? 8 - 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন ডিফারেন্স করো দেখি নিচে। এবার আমাকে বলো, আমি ক্যালকুলেশন ভুলে গেছি, আমাকে বলো একটু, বলো কি করবা? 8 7, গুড, 6 ফ্যাক্টোরিয়াল, বলো কাটো। বলো, গল্প শেষ। কথা ক্লিয়ার? এখন দেখো, এটা আমরা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি। এই সূত্রটাকে আমরা স্কিপ করব। এটা কিন্তু যখন তুমি রিটার্ন করবে অবশ্যই এই সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। এখন তোমাকে শর্টকাটের জন্য ভিন্ন একটা সূত্র শেখাচ্ছি। মনে রাখবা, আর এর মান যত, কি বলছি, আর এর মান যত, মোট সংখ্যা এবং ঠিক তার পূর্ববর্তী। আবার বলো, আর এর মান যত, মোট সংখ্যা এবং ঠিক তার পূর্ববর্তী ততটা সংখ্যা নিয়ে গুণ করব। বলো, আবার বলো। আর এর মান যত, মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী ততটা সংখ্যা নিয়ে গুণ করব। যোগ না রে বাবা, সবকিছু কি আর যোগ হয়?
হ্যাঁ, আচ্ছা এখন বলো পুরো মোট সংখ্যা কত? 8। কয়টা সংখ্যা লাগবে? তাহলে পূর্ববর্তী সংখ্যা কয়টা? আর একটা নিলে কয়টা সংখ্যা হইলো? দুইটা হইছে। তাহলে এখন 27 কত হয়? 56। বলো দেখি 10p3, বলো কয়টা সংখ্যা নিতে পারবা? তিনটা। তাহলে বলো কত? 10, 9, 8। 8 9 কত? 72। আর এরপর শূন্যটা এসে বসবে। কথা ক্লিয়ার? পারবা পারবা? আচ্ছা এবার বলো দেখি 11p3, বলো 10, 9, বলো 99, শূন্য। কি পারবা পারবা? উঠাও এখন। দেখছো তোমার বয়ফ্রেন্ডের গল্প শুনে এরাও হাসতেছে। হ্যাঁ, তোমার জন্য তো গল্পটা করতে হইলো। ম্যাথামেটিক্স করার সময় তোমাদের হতে হবে গিরগিটির মতো। তোমাদের হচ্ছে কি ক্ষণিকেই রূপ বদলাইতে হবে। কথা বুঝতে পারছো? এখনই এক ক্যালকুলেশনে আসো, ইনস্ট্যান্ট তোমাকে ক্যালকুলেশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাইয়া বলো। কোনটা? আর এর মান যত, আর এর মান যত মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী, আর এর মান যত মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী ততটি সংখ্যা নিয়ে গুণ করতে হয়। আর এর মান যত মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী ততটা সংখ্যা নিয়ে গুণ করতে হয়। পেছনে এসে তো বন্ধ করা দেখো না, রুমটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই টাইপের সব ম্যাথ আমরা আছে এই দুইটা ফরম্যাটে করতে পারি, দুইটা ফরম্যাটেই করতে পারি। আর এর মান যত মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী ততটি সংখ্যা নিয়ে গুণ করব বা গুণ করতে হয়। ম্যাপটা আবার ওই একই কালার নিয়ে আসছো। হুম, নীল কালার দিয়ে লিখবা, লেখার সময় ব্ল্যাক এবং নীল। আর হচ্ছে মার্কিং করার কালার হলো এগুলো, ঠিক আছে? কারণ ব্ল্যাক এবং নীল দিয়ে তুমি লিখবা, দেখবা যে ওই লেখাটা অনেকক্ষণ পড়তে পারবা। আর তুমি যদি হচ্ছে হালকা কালার দিয়ে পড়ো, দেখবা যে ওটা বেশিক্ষণ পড়া যায় না। ওই ওই পড়ার কারণে দেখবা যে তোমার কি কিছুক্ষণের মধ্যে তোমার কি পড়ার অনীহা চলে আসে। মানে এটাও কিন্তু একটা ফ্যাক্ট, পড়ার অনীহা। তুমি রুমের কোন পরিবেশে পড়তেছো, এটাও কিন্তু তোমার কিন্তু পড়াশোনা। তুমি হচ্ছে চাইলেই অনেক সময় পড়তে অনেকক্ষণ ধরে পড়তে পারবে না। তোমার পিঠটা দেয়ালের সঙ্গে লাগানো মানে তোমার চেয়ারের সঙ্গে লাগানো আছে কিনা। তোমার যখন পিঠটা দেয়ালের সঙ্গে লাগা যায়, মস্তিষ্কের অর্ধেক কাজ করে। কথা বুঝতে পারছো? যখন তুমি শুয়ে শুয়ে পড়বা তখন দেখা যাচ্ছে তুমি প্রায় 60% তুমি হচ্ছে মনোযোগ হারাই ফেলছো। এই জিনিসগুলো খুবই ফ্যাক্ট, এগুলো এগুলো তোমাদের বুঝতে হবে। যে ভাই আমার ছোটবেলা থেকে শুয়ে শুয়ে পড়ার অভ্যাস। তো শুয়ে শুয়ে পড়ার অভ্যাস কারণ তুমি তোমার যে মেধা, আরো তোমার হচ্ছে তুমি মেধাবী হতা, কিন্তু শুয়ে শুয়ে পড়ার কারণে তুমি 60%, মাত্র 40% ব্যবহার করে যদি তোমার এই অবস্থা হয়, আর পুরোটা ব্যবহার করতে পারলে কি হইতো? আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনের দিকে। আচ্ছা তোমাদের একটু করতে দেই না? কত করতে দেওয়া যায়? 9p2 ইজ ইকুয়াল টু হট 72। গুড। পারবা না? ওকে, তাহলে এখন আসি। আমাদের এন আর আট যদি সমান হয়, আমি যে বলছিলাম যে আমাদের মোট সংখ্যা থেকে যতটা ব্যবহৃত হবে সেটা আমাদের মোট সংখ্যার সমানও হইতে পারে। তো এই জন্য মোট সংখ্যার সমান হয়েছে এবার, ঠিক আছে? তাহলে মোট সংখ্যার সমান হয়েছে। এবার আমাদের কি সূত্রটা কি আছে? এন পি এন। তাহলে আর এর পরিবর্তে কি বসলো? এন বসলো, মোট সংখ্যার সমানও হইতে পারে। আচ্ছা এখন আমরা আর এর পরিবর্তে কি লিখতে পারি? এন লিখতে পারি। তাহলে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল মানে কত ফ্যাক্টোরিয়াল? আর উপরে এন ফ্যাক্টোরিয়াল তো আছে, তারপরে সরাসরি আমাদের কি হবে? এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এই কথাটা তোমরা এখন ভুলে যাও। ভুলে যাওয়ার পর এন পি এন অর্থাৎ আর এর মান যদি এন এর সমান হয়, তখন আমাদের ফলাফল হবে মোট সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল। ফলাফল হবে কি? মোট সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন বলো দেখি 8p8 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল। এখন 8 ফ্যাক্টোরিয়াল যে ভ্যালু, সে ভ্যালুটা লিখে ফেলবা তোমরা। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সমান থাকলে
অবশ্যই কি থাকতে হবে, সমান থাকতে হবে। হ্যাঁ, তাহলে বলো দেখি 5 ফ্যাক্টরের মান তো জানো না, 120। আমার কথা ক্লিয়ার তোমরা? আচ্ছা, তাহলে আমাদের আর এর মান এবং এন এর মান যদি একই হয় তখন মোট সংখ্যার সঙ্গে কি হবে, ফ্যাক্টোরিয়াল হবে। মোট সংখ্যার সঙ্গে কি হবে, ফ্যাক্টোরিয়াল হবে। এই যে এখানে একজন লিখে ফেলছে অলরেডি, আমাদের ফারজানা মিমি আপু বলছে শুয়ে শুয়ে পড়লেই পড়া শেষ হওয়ার আগেই ঘুম চলে আসে। তাহলে তোমাদের মেধাটাকে তোমরা অর্ধেক নষ্ট করে ফেলছো। ঠিক আছে, সন্তান যদি তোমাদের বলে এরকম করে যে আমি শুয়ে শুয়ে পড়লেই আমার ভালো হয়, ওরা কানটা ধরে পড়ার টেবিল দেখাই দিবা। হ্যাঁ, কথা বুঝতে পারছো? কেন পড়ার টেবিল দেখাই দিবা? ওকে বলার দরকার নেই, যখন সে বুঝতে শেখাবা ওকে বুঝাবো পরবর্তীতে। দেখো দেখি বাবা, তুমি হচ্ছে যখন শুয়েছিলে তখন কেমন ভাবে পড়তা, আর এখন কতটুকু সময় লাগতেছে বলো দেখি একটু। ঠিক আছে, এবং ওকে সকালে ভোরবেলায় উঠে পড়ানোর চেষ্টা করবা। কারণ আমাদের মাইক্রো ওয়েভটা সবচেয়ে বেশি কাজ করে ভোরবেলায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সবচেয়ে বেশি কাজ করে, ওকে ভোরবেলায় উঠে আর এখন তো তো হাসতেছো মনে মনে যে আমি নিজেই সকালে উঠি না, আর বাচ্চারে আমি কেমনে তুলবো। ঠিক আছে, আচ্ছা। এই পারবা পারবা, কি পারবা অঙ্ক না আন্ডা? এই যে পরেই দেওয়া আছে আমাদের, জিরো ফ্যাক্টরের মান হচ্ছে কত, 1। জিরো ফ্যাক্টরের মান কত, এটা কিন্তু পরীক্ষা আসে। জিরো ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল, এ লেখার দরকার নেই, একটু পরে পাবা তোমরা। আচ্ছা, ওদের তো তোমার শীটেই লেখা আছে, শীটেই তো কপি করা এখানে। NP1, এনপি কি, 1। এখানে আর এর মান যদি এবার 1 হয় তখন আমাদের মোট সংখ্যাটাই হবে। তাহলে আমাদের 8P1 ইজ ইকুয়াল টু 5P1 ইজ ইকুয়াল টু 6P1 ইজ ইকুয়াল টু, বুঝতে অসুবিধা? কথা তো ক্লিয়ার না? আচ্ছা, উঠাও। এখানে তো আমাদের হচ্ছে আর এর মান 1 হলে তখন আমাদের মোট সংখ্যাটাই হবে উত্তর। আর এর মান 1 হলে মোট সংখ্যাই হবে উত্তর। ঠিক আছে, ওকে। এবার আর এর মান কত হবে এবার, 0। যদি 0 হয় তখন হবে কি, 1। তাহলে আমাদের আর এর মান যদি n এর সমান হয় তখন হবে মোট সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল। আর এর মান যদি 1 হয় তখন মোট সংখ্যাটাই হবে উত্তর। আর এর মান যদি 0 হয় তখন হবে কি, 1। 5P0 ইজ ইকুয়াল টু কত, 6P0 ইজ ইকুয়াল টু কত, 7P0 ইজ ইকুয়াল টু কত, 1। কথা ক্লিয়ার? ওকে, হয়েছে। ওকে, তাহলে আমাদের কিছু তথ্য মুখস্থ রাখতে হবে, তাহলে পরীক্ষা আমাদের জন্য কি হবে, সহজ হবে। যেমন 1 ফ্যাক্টরের মান কত, 2 ফ্যাক্টরের মান কত, কেমন 2 হলো, 2 আর 1 গুণ করলে, তাই না? 3 ফ্যাক্টরের মান কত, 6। 4 ফ্যাক্টরের মান কত, 24। 5 ফ্যাক্টরের মান কত, 120। 6 ফ্যাক্টরের মান কত,
7 ফ্যাক্টরের মান কত? 5040। 8 ফ্যাক্টরের মান কত? 40,320। আচ্ছা, এখন কথা হলো এগুলো আসে কিভাবে? এই আসে কিভাবে? তুমি যে কোনো একটা সংখ্যা মনে রাখলে বাকিগুলো বের করতে পারবা। এখন 1 ফ্যাক্টরের মান কত? 1। 1 ফ্যাক্টরের মান কত? 1। এবার 2 ফ্যাক্টরের মান, এই যে 2 এবং পূর্ববর্তী মান গুণ করে দিবা। 2 2 অক্ষে কত হয়? এই যে 2 চলে আসছে। এবার বলো দেখি তাহলে 3 দুগুণা কত? 6। তো গুণ করে দিলে 6 পেয়ে যাচ্ছ। বলো দেখি এবার 24। এখন যে কোনো একটা যদি মাঝখানে মনে করো আমার 7 ফ্যাক্টরিয়াল মনে নাই, 7 ফ্যাক্টরিয়াল মনে নাই, আবার 6 ফ্যাক্টরিয়াল মনে আছে, পারবো না এখন। তাহলে আমি কি করব, আমরা 7 এর সাথে 720 গুণ করে দিব, পরেরটার মান পাবো আমরা 5040। 8 ফ্যাক্টরিয়াল মান মনে নাই। এখন তোমাদের তো 8 পর্যন্ত পড়ালাম, মনে করো আমাকে 9 ফ্যাক্টরিয়াল লাগতেছে। এখন কি করবা? 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টরিয়াল মানে কি? 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল না? তাহলে 8 ফ্যাক্টরিয়াল মান বসাই দিবা, 9 গুণ 8 দেখবা 40,320 গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? কিন্তু যদিও অত বড় আসে না। ওকে, আচ্ছা, এগুলো তো ওঠানোর কিছু নাই, মাথার ভেতর শুধু রেখে দাও যে আমাদের পরবর্তী ফ্যাক্টরিয়াল মান বের করব, পূর্ববর্তী ফ্যাক্টরিয়াল মানের সাথে যার মান বের করবো তার তার তাকে গুণ করে দিলে আমরা কি পাবো? আমরা তার ফ্যাক্টরিয়াল মানটা পাবো আমরা। ঠিক আছে? তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণা 6, আমাদের হচ্ছে 4 6 কত? 24। কথা ক্লিয়ার? ওকে, পারবে পারবে। আচ্ছা, এখন বৈশা বৈশা এগুলো পারবা কিনা বলো দেখি। বলো দেখি প্রথমটার মান কত? 1। তারপরটার মান কত? 5। গুড। বলো 42। এখন কি খাতা কলম লাগতেছে? তাহলে দুইটা 2 আছে, তার মানে আমি দুইটা সংখ্যা গুণ করে দিব। তাহলে দুটো সংখ্যা মানে কি? 7 এবং তার পূর্ববর্তী সংখ্যা 6। 6 7 কত? 42। গুড। এখন বলো 10 9 8। 8 9 72। 10 গুণ করলে 700। গল্প শেষ। আচ্ছা, বলো তিনটা 8 7 6। এখন তোমার যদি খাতা কলম ইউজ করা লাগে করবা, না লাগলে তুমি তো মুখে মুখে করলা। 2756, 6 দিয়ে এখন গুণ করো, 6 6 36 30। আমাদের হচ্ছে কত হয়? 6 6 36, তারপরে 336। কত হয়? 336। পারবা না? আচ্ছা, তাহলে এটা কি করে দিছি, পারা উচিত। ওকে, আচ্ছা, আমাদের আসলে পুরো বিন্যাস ক্লাসটাতে আমাদের আসলে এনপিআর আসলে আমাদের ব্যবহার করব না এখন থেকে। ঠিক আছে? কারণ এনপিআর তোমাদের জন্য অনেক বার্ডেন হয়ে যায়, ক্লাসটা তোমাদের হচ্ছে সলভ করা অঙ্ক। তাহলে ওটা না ব্যবহার করে এখন আমাদের পেছনের যে সূত্রটা আছে এটাকে ব্যবহার করব, কারণ আমাদের অর্ডার এখন মেনটেন করতে হবে। তাহলে এখন বলো মোট বর্ণের সংখ্যা ওর সঙ্গে কি আছে? ফ্যাক্টোরিয়াল। ডিভাইডেড কি? একই বর্ণের আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল সংখ্যার গুণফল। তাহলে মোট বর্ণের সংখ্যা কয়টা আছে সেটাকে হিসাব করব। হিসাব করে মোট বর্ণের জায়গায় বসাই দিব, ওর সঙ্গে কি দিব? আমরা ফ্যাক্টোরিয়াল দিব। আমাদের পুরো ওয়ার্ডটার ভেতরে এ কয়বার আছে হিসাব করব, বি কয়বার আছে হিসাব করব, সি কয়বার আছে হিসাব করব। এইভাবে আমাদের হচ্ছে যে যে বর্ণগুলো আছে ওগুলো শুধু হিসাব করব। আমি এ বি সি জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র। তাহলে আমাদের ওইগুলো হিসাব করে, মনে করো এ আছে 3টা, তারপরে 3 ফ্যাক্টরিয়াল লিখবো। বি আছে কি? 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল লিখবো। এই জন্য বলা আছে একই বর্ণের এ 3টা আছে, একই বর্ণের 3টা আছে, এই জন্য 3টা আমাদের কি ফ্যাক্টরিয়াল দিলাম। এখন বিও আছে কি? 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিলাম। এটা আমরা সামনে আমরা বুঝবো। আমরা আগে তোমাদের এই সূত্রটা উঠাই নাও। ঠিক আছে? ওকে, এবার আসি, আমাদের সূত্রটা এখানে উপর দিকে আবার লিখে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, টেনশন নাই। বলো কি বলছে প্রশ্ন।
তাহলে এ বি এবং সি আমাদের তিনটা বর্ণ নিয়ে কত প্রকারে আমাদের কি করা যায়? কোনটা আমারটা? আচ্ছা, এ বি এবং সি এই বর্ণ তিনটা করে নিয়ে কত প্রকার কি করা যায়? বিন্যাস করা যায়। তাহলে বিন্যাস করা লেখা আছে, তারপরে আমাকে বিন্যাসই করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আসো, এ বি সি কয়টা বর্ণ? তাহলে উপরে কি হবে? লিখছি। আচ্ছা, এবার আসো, এ কয়টা আছে ওখানে? তাহলে কি হবে? বি কয়টা আছে? আচ্ছা, সি কয়টা আছে? একটা। একই বর্ণের আলাদা আলাদা, এই যে আলাদা এ আছে, আলাদা বি আছে, আলাদা কি আছে, আমাদের এইভাবে আলাদা আলাদা ফ্যাক্টরিয়াল সংখ্যার কি গুণফল। তার মানে পাশাপাশি কয়েকটা ফ্যাক্টরিয়াল যদি থাকে, ওরা পরস্পর গুণ অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? আলাদাভাবে গুণ চিহ্ন দিয়ে ওটাকে বোঝানোর কোনো দরকার নাই। আচ্ছা, তোমাদের কি পড়াইছি? ওয়ান ফ্যাক্টরিয়াল মান কত? ওয়ান ফ্যাক্টরিয়াল মান কত? ওয়ান। যদি ওয়ান ফ্যাক্টরিয়াল মান ওয়ান হয়, এই ওয়ান ফ্যাক্টরিয়াল মান ওয়ান, ওয়ান ফ্যাক্টরিয়াল মান ওয়ান, ওয়ান ফ্যাক্টরিয়াল তিনটা ওয়ান গুণ করলে কত হয়? তাহলে নিচে ওয়ান কি লেখার দরকার আছে? যদি তুমি দুই থেকে পাও, অর্থাৎ দুই তিন চার, এ আছে দুইটা, বি আছে দুইটা, এরকম করে যদি পাও, তাহলে ওইটা তুমি বসাবা, কখনো ওয়ান বসাবা না। তাহলে আমাদের কি করবো? আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে এখন বলো থ্রি ফ্যাক্টরিয়াল মান কত? অঙ্ক শেষ। এটা আমাদের গেল 7 নম্বর। জাহাঙ্গীর ভাই লিখছেন, সম্ভবত 1.5 মাস পর আপনার ক্লাস পেয়েছি, কি যে ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, এবার আমি 8 নম্বরটা নিয়ে একটু ভাবি। বলো দেখি 8 নম্বরটা কি বলছে? কার্সন্স শব্দটির সবগুলো অক্ষর নিয়ে, এখানে একটা ভুল আছে। অক্ষর শব্দটা এই মিথ্যা। অক্ষর বলতে কি বোঝায়? শব্দাংশ, তাই না? সিলেবাল। তাহলে সিলেবাল যদি বোঝায় শব্দাংশ, বা আমাদের হচ্ছে একই সঙ্গে যতটুকু অংশ উচ্চারিত হয় সেটা আমাদের কি? অক্ষর, তাই তো? তাহলে আমাদের কিন্তু এই অক্ষর বলতে অক্ষরকে বোঝায় নাই, এই অক্ষর বলতে আমাদের বর্ণকে বুঝাইছে। কি কে বুঝাইছে? তাহলে আমাদের যদি পরীক্ষার হলে অক্ষর থাকে, আর যদি তুমি বেশি ভাষাবিদ হও, তাহলে সেক্ষেত্রে তোমার অঙ্কটা কি হবে? ভুল হবে। আর এখানে যেহেতু বিসিএস এই ভুল করে, এই জন্য আমি কিন্তু অক্ষর শব্দটা এখানে ব্যবহার করছি, যেন তোমার ভুলটা ধরা দিতে পারি। কথা ক্লিয়ার? ওরাও বলতে ম্যাথামেটিক্সে অক্ষর বলতে ওরা কি অক্ষরকে বুঝায়, কাকে বুঝাইছে? আচ্ছা, তাহলে তোমাকে বর্ণ নিয়ে চিন্তা করতে হবে। তাহলে বলো দেখি, আচ্ছা কত প্রকার সাজানো যাবে? সাজানো মানে কি? বিন্যাস। তাহলে বলো কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে মোট বর্ণের সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল। এবার বলো সি কয়টা আছে? এ কয়টা আছে? কিউ কয়টা আছে? তাহলে সি পুরোটার ভেতরে একটা আছে, এ পুরোটার ভেতরে একটা আছে, ইউ একটা আছে, সবগুলো একটা একটা করে আছে। তাহলে নিচে কি লেখার দরকার আছে? না। তাহলে এখন আমাদের কি লিখবো? শুধু মুখস্থ আছে 40,320। দেখো, মুখস্থ করার ফজিলত পাচ্ছ। এটা হলো মুখস্থ করার রাখার ফজিলত। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। এখন কি সাউন্ড ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এবার লিডারটা করো দেখি, আমাকে হেল্প করো। বলো কয়টা আছে? 6টা। আমাদের 6টা বর্ণ আছে, রিপিট থাকলে ওটাকে হিসাব করতে হবে, কারণ ওটাও তো আমাদের ওই লিডারেরই তো একটা বর্ণ, তাই কি না? তাহলে আমাদের কি 6 ই আছে কয়টা? বাকি সব কিন্তু একটা। তাহলে আমাদের কি করব? 2 ফ্যাক্টোরিয়াল। কি করব আমরা? 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আচ্ছা, আজকে কি দুনিয়ার কল আসা শুরু করছে নাকি? তিনি হচ্ছে পীরগাছা নোবেল রেসিডেন্সিয়াল স্কুলের হচ্ছে হেড টিচার। মানে এর আগে আমার সঙ্গে কথা বলছিল, জয়েন করার কথা ছিল আর কি। কিন্তু পরে তো ওই যে তোমাদের সময় দিতে যে দেখা যায় যে ওখানে পীরগাছা থেকে যাতায়াত করা, ছোট স্যালারি অনেক হ্যান্ডসাম দিত, বাট ওই যে যাতায়াত একটা ভয় থাকে। আমার হচ্ছে পরিচিত 2 জন ওই রাস্তায় এক্সটেন্ড করছে। মানে একটা বুঝতে পারতেছো, মানে অন্য কেউ হলে তার ব্যাপারটা ছিল, কিন্তু পরিচিত 2 জন এক্সটেন্ড করছে। আবার এখন তো আর লাস্ট একটা অ্যাক্সিডেন্ট করে ওই যে আঙ্গুল একটা উঠে গেছে। মানে ওটা এখন মানে নতুন করে হয়েছে, কিন্তু ওই যে ওই ভয়টা কাজ করে আর কি, যে আসলে। আর আমি তো রংপুর শহরে বাইক চালানোর সময় দেখা যায় খুব সতর্ক। আমি হচ্ছে 30 35 40-এর উপর আমি তুলি না।
কারণ এই সাবান হঠাৎ করে মনে হয় যে এই যে সাবান দিয়ে এসে রিক্সা লাগাই দিল, অটো লাগাই দিল, কখন কোন পাশে টার্ন করে ওরা বোঝা খুবই মুশকিল। আচ্ছা এখন কি আমরা ক্যালকুলেশন করব? তাহলে এখন বলো এটা আর এটার ডিফারেন্স অনেক বড় না? তাহলে অনেক বড় হলে আমরা ওভাবে না করে আমরা যে কাজটা করব, উপরে 720 লিখবো, নিচে কত 2 লিখবো। এখন কাটাকাটি করা কি হয়? সহজ হয়। 360। আচ্ছা ওকে, সাউন্ড এখন ঠিক আছে। বলো বিন্যাস কি মজা না কঠিন? অনেক মজা তাই না? আচ্ছা ফ্রিডমটা তোমরা করো, ফ্রিডমটা আমি করে দেবো না। এখন আজকে কৃষ্ণাকে কি অবস্থা বুঝতেছো? হ্যাঁ, ক্লাসের শেষ অংশ থেকে তুমি যে যে জিনিসগুলো বুঝবা না, অসমতা প্রশ্নই ওঠে না। প্রথম থেকে স্টুডেন্ট 12টা বাজে, আর সেখানে তুমি পরে এসে তুমি হচ্ছে বুঝবা, এটা আশা করো কেমনে? কথা বোঝা গেছে? মানে অসমতা আমরা চাই যে যতটুকু সহজ করা যায়, তা আমরা তো অনেক সহজ করে পড়ছি তাই কি না? কিন্তু এখন মনে রাখা, তোমাদের বারবার বলছি, মনে রাখাটা তোমাদের জন্য টাফ। কারণ অনেক সহজ কথা দিয়ে ব্যাখ্যা দিছি, এই সহজ কথাগুলো মনে রাখতে গেলে তোমার কি হবে? খুবই টাফ হবে। ওই যে আমাদের এটা আসছে না 2520। ওকে, এবার আসো, ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। তোমাদের সেটা ঠিক আছে, এখানে র হবে। তোমাদের সেটা রয় আছে, আছে না? দেখো তো, আছে না? হ্যাঁ, কারণ ওইখানে র ছাড়া এই অঙ্কটার কোনো ভিত্তি নেই। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা না, ওখানে র ছাড়া আমরা এটা অঙ্ক করতেই পারবো না। আচ্ছা, কেন র থাকলে আমরা অঙ্ক না, র র ছাড়া আমরা অঙ্কটা করতে পারবো না, এটা আমাদের একটু পরে তোমাদের বলতেছি। আগে তোমাদের ক্যালকুলাস শব্দের বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা, এই দুটো আগে বের করো আগে। তাহলে আমাদের ক্যালকাটার বিন্যাস সংখ্যা বের করি। ক্যালকাটা, CUTTA। আচ্ছা, কোনো একটা লেটার যদি ভুল লেখো বা তুমি সে না উঠাও, পুরো অঙ্কটাই শেষ হয়ে যাবে। কারণ আমার ক্যালকুলেশন কি হচ্ছে, এই বর্ণগুলোর উপর ডিপেন্ড করেই তো হচ্ছে। আচ্ছা এখন বলো দেখি কয়টা বর্ণ আছে? 8 ফ্যাক্টোরিয়াল। বলো দেখি সি কয়টা, এ কয়টা, এল কয়টা, টি কয়টা? দুইটা, বাকি সব একটা করে। তাহলে আমাদের হচ্ছে সি ছিল দুইটা, এ ছিল কয়টা? দুইটা, টি ছিল কয়টা? দুইটি। ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তাহলে এটা তো ছিল আমাদের কাছে। এখন আমি যদি উপরে 40,320 লিখি আর নিচে 2 গুণন 2 গুণন 2 লিখি, আমাদের কাটতে অনেক সময় লাগবে। তাই আমি প্রথমে বলছি, অঙ্ক করার সময় একটু গিরগিটি হবা। তাহলে তুমি কি নিজের রংটা কি সঙ্গে সঙ্গে বদলাতে পারবা? আর এখন বলো, গিরগিটি কি শুরুতেই তার রং বদল করতে পারতো? মা বলছে এই বিপদ আসছে, কালার চেঞ্জ কর, তৎক্ষণাৎ কালার চেঞ্জ কর, তাই কি না? এই যে আমি যে তোমাদের শেখাচ্ছি, তোমাদের বেসিক গ্রো করতেছি না, কমন সেন্স গ্রো করতেছি না। এখন তোমাদের কি, এখন তোমাদের কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে করে তোমার কমন সেন্সটাকে ব্যবহার করতে শিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, উপরে আমাদের হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আছে। আচ্ছা নিচে আগে লেখো 2 গুণন 2 গুণন 2 লিখছো। 8 × 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। নিচে 8, উপরে 8। 7 ফ্যাক্টোরিয়াল মান কত? 5040। শেষ। 40,320 লিখলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করার সুযোগ আছে। কারণ ওই যে একটা অতিরিক্ত শূন্য বসাইতে হয়, ওই তোমরা বাসায় কাটাকাটি করার সময় দেখবে একটা অতিরিক্ত শূন্য বসাইতে হয়, ওই শূন্যটা বসায় না। এখনই উঠায় না, আগে বোঝো আগে। এত উঠানোর জন্য ব্যস্ত হয়েছো কেন? আগে বোঝো আগে। আচ্ছা এবার আসো আবার আমেরিকায় যাই। আমেরিকা, বলো কয়টা বর্ণ আছে? 7 ফ্যাক্টোরিয়াল। এ আছে কয়টা? দুইটা, তাহলে এ আছে দুইটি। আমাদের হচ্ছে দুইটি মোট। রিটার্ন লেখার সময় এইভাবে জাস্ট লিখবা, বাকি সব ঠিক আছে। কথা বোঝা গেছে? সাইডে এগুলো লিখে দিবা, লিখে দিয়ে তুমি তোমার মতো করে অঙ্ক শুরু করবা। আচ্ছা এখন বলো, আমাদের এখানে তো দেখো দেখি ডিফারেন্সটা অনেক দূর না? তাহলে আমি ওই তো গিরগিটি হতে পারবো না, নর্মাল যেভাবে শিখছে সেভাবে করবো আমি। বলো 5040 ভাগ কত? 2। এর 2 দিয়ে 50 কে কাটো 25, 2 দিয়ে 40 কে কাটো কত হবে? 20। 25 20
তাহলে এটা পাইলা তো, ক্যালকাটা পাইছো, আমেরিকা পাইছো, পাইছো না? এই পর্যন্ত তো ঠিক আছে। এখন সুন্দর আসো, কত গুণ চাইছে। তার মানে আমি তোমাদের বলছিলাম যার সাথে র থাকে সেটা হরে, যার সাথে র থাকে সেটা কোথায়? হরে। যার সাথে র থাকে না, এই যে র নাই, সেটা কোথায়? লবে। তাহলে আমাদের হচ্ছে ক্যালকাটা কোথায়? উপরে। আমেরিকা কোথায়? নিচে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 2 গুণ। তার মানে সামনে লিখবো যত গুণ। তাহলে এখন বলো তো, ওই যে যার সাথে র থাকে শুধু ভগ্নাংশ ভাঙানোর ক্ষেত্রে প্রযোজ্য, ভগ্নাংশ বানানোর জন্য প্রযোজ্য। কথা কি আবার ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে এটা কিন্তু আমাদের তোমাদের কোথা থেকে শিখাইছি বলো তো? মনে হয় লসগু গসগু থেকে শেখানো শুরু হয়েছে আর কি। ওই যে প্রশ্ন ছিল, একটি সংখ্যা অপর সংখ্যাটি 2/3 না 3/5 এরকম একটা ছিল একটা, 3/5 ছিল, মনে আছে তো? হয়েছে? পারবা না? Okay. পরেরটা তো সেম, বাসায় বসে বসে খুব ঠান্ডা মাথায় কি করবা? সলভ করবা। এবার আসো, কি বলছে? একই সূত্র, বলো, প্রশ্ন পড়ো। 3 3 4 4 4 5 অঙ্কগুলো ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে? এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে, তাহলে আমাদের 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি 3 3, আচ্ছা, সংখ্যা লিখতেছি যেহেতু কমা হবে না, 3 3 4 4 4 5। এখন বলো দেখি, আমি এই চারের পজিশনটা চেঞ্জ করলাম, তাহলে আদৌ কিন্তু নতুন কোন সংখ্যা হয়েছে? তার মানে আমাদের পুনরাবৃত্তি হবে না, ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করতে বলে। কথা ক্লিয়ার? পুনরাবৃত্তি না হলে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে নর্মাল বিন্যাস। আর পুনরাবৃত্তি হলে কি হবে, এটা আমাদের ক্লাসের শেষে আছে। কথা ক্লিয়ার? লাস্টের দিকে আমি তোমাদের শিখাবো সেটা। আচ্ছা, এখন আসো, আমাদের যে কথা বলছে ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করতে হবে। এখন বলো, মোট সংখ্যা কয়টা, মোট অঙ্ক কয়টা আছে? 6 ফ্যাক্টোরিয়াল। 3 কয়টা? 4 কয়টা? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল। 5 তো একটা 1 ফ্যাক্টোরিয়াল লিখবো? লিখবো না। তাহলে এখন বলো দেখি, আমাদের 6 × 5 আচ্ছা, পুরোটাই লিখি, আমরা ওভাবেই পারবো। 720 ভাগ হলো 2 গুণন কত? 6। কাটো দেখি কত হয়। 6 120, 6 120 কত? 720। কাটো, উত্তর, অঙ্ক। তখন তো তো ওই যে 60টা হচ্ছেই, 60টার ভেতর তো একটা তো না, মোট 60টা তোমাকে চেঞ্জ করতে পারবা তুমি, 60 বার। 60 বার তুমি সাজাইতে পারবা, 60 বার তুমি বিন্যাস করতে পারো। কথা বোঝা গেছে? আচ্ছা, আর আমরা যে এই যে কাটলাম, যে অতিরিক্ত গুলা কাইটা ফেললাম, যে আমাদের মোট তো হওয়ার কথা যে 720। 720 হলে ওটা কি হইতো? একই জিনিস বারবার রিপিট হইতো। কথা বোঝা গেছে? ওইটা তো আমরা বাদ দিলাম, 720 থেকে 60 বাদ দেওয়া কত হয়? আমাদের 600 কত, 60 মনে হয় না? 660 না? 660টা তোমার একই অর্ডার ছিল, ওটা তো তুমি বাদ দিয়ে দিলা। বলো কি বলছে? কয়টি লাল পতাকা? 3টি কি পতাকা?
দুইটি নীল। একটি সংকেত তৈরি করার জন্য 9টি পতাকা, দেখো মোট 9টা পতাকা, 4 3 7 আর 2 কত হয় 9, 9টি পতাকা এক সারিতে ব্যবহার করলে কয়টি সংকেত গঠন করতে পারবে? তাহলে উপরে হলো 9 ফ্যাক্টোরিয়াল মোট পতাকা, একই আমাদের কয়টা লাল, 4 ফ্যাক্টোরিয়াল, একই আমাদের হলুদ, একই আমাদের নীল, বাড়িতে বসে বসে করবা। 9 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু মুখস্থ করাই নাই, তাহলে কি বলছি বলো, 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, কথা বোঝা গেছে? অথবা তোমরা এই কাজটা করতে পারো, 9 তারপরে 8 7 তারপরে কত 6 5 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা চলে গেল, 6 গুণন কত 2, 6 ও চলে গেল, 2 দিয়ে কাটো 4, বাকিগুলো গুণ করে দিবা টুকুস করে, একটু দেখি, দেখছো আমি কত তাড়াতাড়ি গুণ করতে পারি। হুম, এই জন্য তোমাদের বলি, তোমরা দাবি করবা পরীক্ষার হলে যেন একটাই অপশন থাকে, কথা বোঝা গেছে? তাহলে তোমাদের জন্য কি হইলো, সহজ হইলো। হ্যাঁ, এরকম কষ্ট করে আর মানে সেই ঘুম থেকে উঠে এসে প্রাইভেট পড়তে হবে না তোমাদের। হ্যাঁ, কোচিং সেন্টার গুলোতে যাওয়া লাগবে না। এটা কিন্তু তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রীকে দিলে কিন্তু বেশ ভালো নিতে পারবে। কোচিং সেন্টার তো বন্ধ করার খুব মানে তোড়জোড় চলতেছে, এটা কিন্তু একটা ভালো একটা বুদ্ধি কিন্তু। হ্যাঁ, পরীক্ষার উত্তরগুলো দিয়ে দিল, এরকম হতেই তো পারে, হয় না? হ্যাঁ, হলে তো তখন দেখা যাবে সুন্দর করে তোমরা পরীক্ষা দিয়ে দিলা, তাই না? স্টুডেন্টরা তো মাঝে মাঝে আমার মাথাটা কেটে বন্ধ নিয়ে যেতে চায়, কেন? কিসের ক্লাসে? হ্যাঁ, স্কুলে? আচ্ছা যাও, আমি আর মনে হয় দু এক তুলে নিও। হ্যাঁ, সামিয়া পারবে না বুঝাতে? সামিয়া কই, পারবে না বুঝাতে? হ্যাঁ, তাই না? কি কি বুঝায়? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আসো, একত্রে থাকবে পাশাপাশি রেখে একটি ধরে, তাহলে আমাদের বলবে যে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে তো আলোচনা করতে, ও আচ্ছা এখনো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণই করিনি আমি, সামনের দিকে আছে। তাহলে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো কোনগুলো, এটা আমরা একটু দেখবো। কি বলছে বলো তো? সাইজ। কি বলছে? সাইজ শব্দটির কি বলছে, স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যাবে। তাহলে সাইন শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে, স্বরবর্ণ ব্যাপার চলে আসলো। এখন তোমাকে চিনতে হবে স্বরবর্ণ কোনগুলো, ব্যঞ্জন বর্ণ কোনগুলো। স্বরবর্ণ হলো ভাওয়াল গুলো, ভাওয়াল চেনো তো? কি কি, এ ই আই ও ইউ, সবাই চেনো তো? আচ্ছা, এটা করে আমি খুব সুন্দর একটা গল্প আছে, টাঙ্গাইল ব্রাঞ্চে ক্লাস নিচ্ছিলাম। মানে সবাই ওখানে বেশ মানে প্রথম থেকে ক্লাস করতেছিল, মানে সবাই, মানে ওখানে তো মানে কোচিং এ সবাই জানে যে জুয়েল স্যারের ক্লাস মানে 10টা মানে 10টা, 10টা একও নয়, কথা বোঝা গেছে? মানে 10টা মানে কয়টা, 10টাই, মানে আমি ইন টাইমে ক্লাসে ঢুকতাম, ওই জন্য সবাই ইন টাইমেই আসতো। আচ্ছা, আর হচ্ছে ওদেরকে বলাও আছে যে আমার 10 মিনিট পরে এসে যদি কেউ প্রশ্ন করে মানে বেসিক থেকে, তাকে আমি প্রশ্ন উত্তর দিব না, কথা বোঝা গেছে? কেন? কারণ ওই কথাগুলো আবার রিপিট করতে গেলে অনেক কথা, মনে করেন শুরুতে তো অনেক কথা বললাম, তাই কি না? ওগুলো কি আবার রিপিট করা সম্ভব বলো? আচ্ছা, তারপরে এখন এরকম মানে আমি বুঝালাম, বোঝানোর পর হচ্ছে প্রায় ওখানে 200 স্টুডেন্ট কি 250 স্টুডেন্ট ছিল আর কি, সবাই বুঝছে একটা মেয়ে ছাড়া, মানে ওর মুখের দিকে দেখেই তো মানে স্টুডেন্ট তো, তোমরা তো কয়টা কয়টা চোখ দেখতেছো, 2টা চোখ দেখতেছো, আমি তো সবগুলো চোখ দেখতেছি। তাহলে আমি যখন সবগুলো চোখ দেখবো তখন সবগুলো চোখের ভাষা আমাকে বুঝতে হবে, তাই তো? তাহলে ওই মেয়ে একদম মন খারাপ করে বসে আছে, তো কি ব্যাপার বোন, তুই বোঝো নাই? তো বলতেছে যে না স্যার। তো কারণ কি? তো আমি কারণ বলতে পারতেছে না, আমি বললাম যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চেনো? কয় না স্যার। এখন বলো, যেটা নিয়ে তুমি কাজ করছো তারই তুমি চেনো না, কথা বোঝা গেছে? তো বাবা মা তোমার বিয়ে দিছে এক হচ্ছে ছেলের সঙ্গে, এখন তুমি স্বামী চেনো না, কথা বোঝা গেছে? এখন শ্বশুরকে যা তুমি বলতে চাইছো যে আমার স্বামী কোনটা, তো মহা বিপদ না? আচ্ছা, সাবধান। আচ্ছা, হ্যাঁ, কখনোই হবে না। সেদিন তো দেখলাম একটা রিলস বের হইছে এরকম, যে কবুল বলতে বলছে, কে বলবে? যাকে যাকে কবুল বলতে বলছে সে বলছে কে বলবে। এখন বলো, এটা যদি হইতে পারে ওটা হইতে কতক্ষণ? আচ্ছা, এখন আসো,
তাহলে স্বরবর্ণ কোনগুলো? ভাওয়াল গুলো। ব্যঞ্জন বর্ণ কোনগুলো? কনসোনেন্ট গুলো। ঠিক আছে, তাহলে আমাদের কনসোনেন্ট, আমাদের যদি স্বরবর্ণগুলো চিনি, স্বরবর্ণগুলো চিনলেই হবে, বাকিগুলো সবগুলো কি ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। তাহলে বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা হলো কন্ডিশনের খেলা। কিসের খেলা? তাহলে এখন আমরা কন্ডিশন দিয়ে খেলবো। তাহলে তোমার কন্ডিশন হলো মাথা ব্যথা। কন্ডিশন কি? তাহলে মাথা ব্যথা তোমাকে আগে কি করতে হবে? নির্মূল করতে হবে। কি করতে হবে? নির্মূল করতে হবে। স্বরবর্ণগুলোকে কি করতে বলছে? একত্রে রাখতে বলছে। কি বলছে? তাহলে একত্রে থাকবে। এখানে যদি আমাদের বলতো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, তখন একই কথা হতো। স্বরবর্ণগুলোকে একটি ধরে, তখন একই কথা হতো। ঠিক আছে, তাহলে আমার মাথা ব্যথা আগে নির্মূল করি, মাথা ব্যথার ওষুধ খাই। স্বরবর্ণগুলো কি করতে বলছে? তাহলে স্বরবর্ণগুলো বলো। আই, ই, ই। স্বরবর্ণগুলো সব লেখা শেষ। এই যে একটা বক্সের ভেতর রাখলা, একত্রে রাখছো, একটি ধরছো, পাশাপাশি রাখছো। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যঞ্জন বর্ণগুলোর জন্য কোনো কন্ডিশন নাই, এই জন্য ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা আলাদা ঘর দিব, আলাদা আলাদা বিন্যাস করব। আলাদা আলাদা ঘর পাওয়া মানে হচ্ছে বিন্যাস করা। মানে সে যে একা একটা ঘর পাবে, সে একা একটা কি করলো? বিন্যাস করে ফেললো। ওখানে স্বরবর্ণগুলোকে একটা ধরে আমরা কি করতেছি? বিন্যাস করতেছি। ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা আলাদা ঘর দিয়ে কি করতেছি? বিন্যাস করতেছি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম যে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলো কি করে একত্রে রেখে, ব্যঞ্জন বর্ণ 4টি লিখছে কেন? স্বরবর্ণ আছে 3টি। ও আচ্ছা, ও এখানে এখানকার কথা বলছে। আচ্ছা, তাহলে আমাদের কি স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। স্বরবর্ণগুলোকে প্রথমে আমরা একটা ঘরে রাখবো, আর আমাদের যাদের কোনো কিছু কন্ডিশন দেয় নাই তাদেরকে আলাদা আলাদা ঘর দিয়ে দিব। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয়, এবার দেখো দেখি, আমাদের হচ্ছে বিন্যাস মানে কি? অবস্থান পরিবর্তনযোগ্য। বিন্যাস মানে কি? তার মানে আমাদের বিন্যাস মানে যদি অবস্থান পরিবর্তনযোগ্য হয়, তাহলে অবস্থান পরিবর্তনযোগ্য হলেই তবে বিন্যাস। অবস্থান পরিবর্তনযোগ্য হলেই তবে কি বিন্যাস। তারপরে দেখো দেখি, এদের মধ্যে নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারবে কিনা। আইটা তো আমি এর জায়গায় লিখতে পারতাম কিনা। তাহলে এদের মধ্যে কিন্তু আবার নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারতেছে। যেহেতু করতে পারতেছে, এদেরকে নিয়ে যে আবার বিন্যাস করতে হবে। তাহলে একটা ঘরে একাধিক বর্ণ থাকলে ওদেরকে নতুন করে আবার কি করতে হয়? বিন্যাস করতে হয়। একটা ঘরে একাধিক বর্ণ থাকলে ওদেরকে আবার কি করতে হয়? বিন্যাস করতে হয়। এখন বলো দেখি, পুরোটা যে বিন্যাস হয়েছে না একটা অংশ যে বিন্যাস হচ্ছে? অংশ যে বিন্যাস হলে মাঝখানে হবে গুণ। মাঝখানে হবে কি? রিঅ্যারেঞ্জ হয়ে বিন্যাস হলে মাঝখানে হবে যোগ। রিঅ্যারেঞ্জ কি? যে কয়টা বর্ণ আছে ওই কয়টা বর্ণই আবার নতুন করে যদি তুমি এসে আরেকটা বক্সে লেখো, ওটাকে বলা হয় কি? রিঅ্যারেঞ্জ। আর ছোটবেলায় তোমরা রিঅ্যারেঞ্জ করছো না? ক্লাস 10-এর তোমাদের হচ্ছে 10টা আমাদের কি সেন্টেন্স দিত, তোমাদের নতুন করে সাজিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হতো, তাই কি না? বা একটা আর্টিকেল লিখতে হতো। তাহলে ওখানে কি 10টার মধ্যে একটাও যদি বাদ দেয়, তাহলে তোমার রিঅ্যারেঞ্জ হইলো? রিঅ্যারেঞ্জ হতে গেলে কি করতে হবে? 10টাই লিখতে হবে, তাই কি না? তাহলে এখন কি তোমাদের যে কয়টা বর্ণ আছে ওই কয়টা বর্ণই যদি তুমি পরে খুঁজে পাও, তাহলে ওটাকে বলবা কি? রিঅ্যারেঞ্জ। ওর ভেতর থেকে যদি একটাও কমে যায়, তখন হয়ে যাবে অংশ। 10টা আছে, কি লিখতেছো? 10টা আছে, 10টার ভেতরে আমাদের 9টা, বলো অংশ না রিঅ্যারেঞ্জ? অংশ। 10টার ভেতর 3টা অংশ, 10টার ভেতর 10টা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমি কি করবো? গুণ দিব না যোগ দিব? গুণ। কারণ আমার একটা অংশ যে কি হয়েছে? বিন্যাস হয়েছে। আমি আবার বলতেছি, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে, এই জন্য স্বরবর্ণগুলোকে একত্রে রাখলাম। ব্যঞ্জন বর্ণের দুটো কোনো কথা নাই, এই জন্য ব্যঞ্জন বর্ণগুলোকে আলাদা আলাদা ঘর দিলাম, মানে আলাদা আলাদা বিন্যাস করলাম। যেহেতু এরা একটা ঘরে অবস্থান করতেছে, এদের মধ্যে নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন সুযোগ আছে। যেহেতু আমাদের অবস্থান পরিবর্তন যোগ্য, এই জন্য নতুন করে বিন্যাস কি? যোগ্য। আচ্ছা, অংশ যে বিন্যাস হয়েছে মাঝখানে কি হবে? গুণ হবে। এখন হিসাব করো, এখানে একটা ঘর আছে, ঘর শুধু হিসাব করবো, 1 2 3 4 5। তাহলে কি হবে? আচ্ছা, এবার সি কয়টা আছে? 2টা আছে। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে ইউ তো 2টা আছে, কিন্তু কয়টা ঘরে আছে? এটাকে একটা হিসাব করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন পরের দিকে যাও, বলো কয়টা ঘর আছে? ই আছে কয়টা? নিচে সবসময় রিপিট গুলো বসবে, ঠিক আছে? অবশ্যই সেটা একটা ঘরে হলে সেটা কি করা যাবে না? হবে না। এখন বলো, 120 ভাগ কত? 6 ভাগ কত? কাটো, কাটো।
তাহলে আমাদের কত হবে? 180। অঙ্ক শেষ। রিয়ারেঞ্জ বানানটা ঠিক আছে কি? ARR হ্যাঁ ঠিক আছে। আমার এই মানে মানে খুব সংশয় হয় যদি আমি কোনো বানান ভুল লিখি, এটা শিখে যদি কোনো স্টুডেন্ট যদি কোনো জায়গায় ভুল লেখে, এটা আসলে নিজের কাছে খুব খারাপ লাগে আর কি। এই জন্য খুব সতর্ক থাকি যেন আমার যেন কোনো ভুল না হয়। খুব সতর্ক থাকি আর কি, কিন্তু আসলে তো আমি তো মানুষ। বক্স দেবে কে? IEE ওর মাঝখানে দাঁড়িয়ে দেবে কে? এই যে আমি দিচ্ছি। না, তোমরা তো হচ্ছে শেখার জন্য বক্স দিলাম, যখন তুমি বুঝতে শিখবা তখন তুমি বক্স অটোমেটিক বাদ হয়ে যাবে। তো এখন তুমি কি তুমি এখন কি বুঝলা এখান থেকে বলো দেখি? স্বরবর্ণগুলোকে আমাকে একটা ধরতে হবে। তাহলে স্বরবর্ণগুলো একটা ধরে হিসাব করো। এগুলো বাদ, এগুলো বাদ। তাহলে একটা, দুই, তিন, চার, পাঁচ, 5 ফ্যাক্টোরিয়াল। এবার আমাদের সি গাছ কয়টা আছে? দুইটা। এবার আসো, যেহেতু অংশ যাবে, তাহলে এখন আমাদের কি হবে? আমাদের IEE 3 ফ্যাক্টোরিয়াল। কারণ ওগুলোকে আবার বিন্যাস করতে হবে, বা স্বরবর্ণগুলোকে। ই আছে দুইটা। এই যে গল্প শেষ তোমার। তোমাকে তো প্রথম প্রথম বক্স করতে হবে, প্রথম প্রথম বক্স তোমাকে করতে হবে, পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত তোমাকে বক্স করতে হবে, কিন্তু পরীক্ষা যায় তোমাকে বক্স বাদ দিতে হবে। কথা বুঝতে পারছো? যখন তুমি বেসিকটা ক্লিয়ার হয়ে গেছো, তখন তোমার তো আর বক্স লাগতেছে না। আচ্ছা, তোমরা আমাকে একটু হেল্প করো দেখি পরেরটাতে। এবার তোমরা কথা বলবা, আর আমি শুধু জাস্ট লিখবো। বলো কি বলছে। বলো কি লিখবো, আগে শুরু করবো কি দিয়ে? এ, এ, ই, আই। লিখলাম। স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে, বলছে কি না? আচ্ছা, এরপর বলো। এম, টি, এইচ, এম, টি, সি, এস। আলাদা আলাদা ঘর দিব, তাই না? এখন বলো দেখি এগুলো কি করব? নতুন করে বিন্যাস করব। বলো। এ, এ, ই, আই। মাঝখানে কি? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের বড় দেখি মোট কয়টা ঘর আছে? 8টা। তাহলে আমি নিচে 8 ফ্যাক্টরি লিখলাম। বলো এবার কি করবো আমরা? এম কয়টা আছে? টি কয়টা আছে? আর কিছু আছে? আচ্ছা, এবার আসো। 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন উপরে কি হবে? 40,320 ভাগ, কথা বলো কথা বলো, 24 ভাগ কত? কাটো, কাটো, কাটো। একটাকেই ছোট করো। এখন তোমার গুণ করা সহজ হবে, দেখো। 3 0 0 6, 3 3 শূন্য, 3 4 কত? গুণ করা সহজ হলো না? আমি যদি দুইটাকেই ছোট করা শুরু করতাম, তখন দেখতাম ওটাও বড়, এটাও কি আলাদা জায়গায় গুণ করতে হইতো। হ্যালো, খারাপ লাগতেছে? কিসের ক্লাস? হ্যাঁ, কলেজে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজ খুব একটা পড়াইতে পারলাম না তোমাদের। হ্যাঁ, 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। তোমাদের পরীক্ষা নিলাম আমি আধা ঘন্টা। হ্যাঁ, সবে একটা ক্লাসে এনার্জি আসলো আমার। এতক্ষণ তো ঘুমাইলাম না তো আমি ক্লাসের ভিতরে। হ্যাঁ, মুড আসলো, আর তোমার সেই মুডটাই নষ্ট করে দিচ্ছ তোমরা। যাও, তোমাদের আর ক্লাস নিব না আজকে। ঠিক আছে?
আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আগামী 29 জুন, কথা না, 29 জুন 2026 সকাল 10টায় জব ম্যাথের নতুন ব্যাচ শুরু করব। আমাদের পড়ানোর ধরনটা বুঝতে পারেন, ক্লাসরুম থেকেই লাইভে গেছি। তাহলে কি রকম করে পড়বো আমরা এবং কিভাবে পড়াবো সেটা আপনারা ভালোভাবে জানেন। এটা আমার সেন্টারটা রংপুর লালবাগ রেলগেটের ঠিক পাশেই অবস্থিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে।